জি, এখন থেকে জি, ধন্যবাদ। এখন দেখুন। সবাইকে স্বাগতম আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং এফএআর এর ফার্স্ট কোয়েশ্চেন সলভ ক্লাস। তো আমরা মার্চ এপ্রিল 2025 এই কোয়েশ্চেনটা সলভ করা শুরু করেছিলাম। আমাদের এর আগে দুইটা ক্লাস হয়েছে। আজকে আমরা পার্ট 3। এখানে আমরা দেখব কোয়েশ্চেন 4, যেখানে ইনটেনজিবল অ্যাসেট বা আইএস 38 রিলেটেড কিছু একটা প্রবলেম আছে, এবং আইএফআরএস 9 এক্সপেক্টেড ক্রেডিট লস, এটা আছে বি অংশে। তো 4 এর এ এবং বি এই অংশটা আমরা দেখব। তো আমরা এখন প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের কোয়েশ্চেনটা ছিল আইসিবি রিয়েল কোয়েশ্চেন মার্চ এপ্রিল 2025। তো এখানে আমরা 1, 2, 3 এগুলো নিয়ে কথা বলেছি। আজকে 4 নাম্বার। প্রথম 4 এর এ, Pharma Aid Limited operates in pharmaceutical business. The following information relates to activities, research and development for the year ended 31st October 2024. তো 31 অক্টোবর 2024 সমাপ্য বছরের জন্য রিসার্চ এবং ডেভেলপমেন্ট কস্ট নিয়ে কিছু আইটেম আছে। তো এখানে যে কাজগুলো করতে হবে রিকোয়ারমেন্টস আমরা দেখতে পাচ্ছি। ক্যালকুলেট টোটাল অ্যামাউন্ট টু বি রিটেন অফ টু দ্য ইনকাম স্টেটমেন্ট ইন রেসপেক্ট অফ দ্য অ্যাভাব ইন দ্য ইয়ার এন্ডেড 31st অক্টোবর 2024। অর্থাৎ মোট কত টাকা আমাকে রাইট অফ করতে হবে ইনকাম স্টেটমেন্টে, এটা বলতে হবে। এবং ড্রাফট টেবিল শোয়িং মুভমেন্ট ইনটেনজিবল অ্যাসেট হুইচ উড অ্যাপিয়ার ইন দ্য নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ফার্মা লিমিটেড। অর্থাৎ ফার্মা লিমিটেডের নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, নোটসে কী থাকবে ইনটেনজিবল অ্যাসেট নিয়ে, যেই তথ্যগুলো থাকবে, যে ডিসক্লোজারগুলো থাকবে, সেইগুলোর একটা স্যাম্পল দিতে বলছে। তো এটা পুরোটা ইনটেনজিবল অ্যাসেট বা আইএস 38 রিলেটেড প্রবলেম। তো আমাদের ইনকাম স্টেটমেন্টে কত টাকা রাইট অফ হবে, বা এই শব্দটা রাইট অফ না বলে চার্জ বললে আরও সুন্দর হতো, যে টোটাল অ্যামাউন্ট টু বি চার্জ ইন দ্য ইনকাম স্টেটমেন্ট। অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে আইএস 38 অনুযায়ী কত টাকা চার্জ করা হবে। চার্জ বা এক্সপেন্স আইএস 38 অনুযায়ী আমাদের 2-3 ধরনের হয়। একটা হয় আমরা যদি কোনো রিসার্চ এক্সপেন্ডিচার করি, আমাদের আইএস 30-তে রিসার্চ এবং ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য আছে। কিছু ক্রাইটেরিয়া মিট করলে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারকে ক্যাপিটালাইজ করা যায়, আর রিসার্চ কস্টকে বা ট্রেনিং কস্টকে আমাদের এক্সপেন্ডিচার করতে হয়। তো এই রিসার্চ কস্টটা এক্সপেন্ডিচার হবে। আর যদি আমরা কোনো অ্যামাউন্ট ক্যাপিটালাইজ করি, তাহলে এটার অনেক সময় ইউজফুল লাইফ থাকে। ইউজফুল লাইফ থাকলে সেই ইউজফুল লাইফ অনুযায়ী আমরা এটাকে ডিপ্রিসিয়েশন যেভাবে করে, আমাদের এই শব্দটা হবে অ্যামোর্টাইজেশন। এভাবে আমরা ইউজফুল লাইফ অনুযায়ী অ্যামোর্টাইজ করব। আরেকটা জিনিস আমরা করি, এটা হচ্ছে আমাদের ইম্পেয়ারমেন্ট। এটা আবার আইএস 36 অনুযায়ী আমাদেরকে ইয়ারলি ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হয়। এবং ইনটেনজিবল অ্যাসেট যেগুলা আমরা অ্যামোর্টাইজ করি সেগুলো সহ, যেগুলো অ্যামোর্টাইজ করি না, অর্থাৎ যার ইউজফুল লাইফ নাই, অ্যামোর্টাইজ করছি না, সেটাকে আমরা ইম্পেয়ারমেন্ট করতে পারি যদি ইম্পেয়ারমেন্টের শর্ত পূরণ হয়। তাহলে 3 ধরনের খরচ আমার স্টেটমেন্ট অফ মানে ফাইন্যান্সিয়াল পজিশন বা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে মূলত যাবে এক্সপেন্ডিচারগুলো। তো এগুলো দেখাতে হয়। এখানে আমরা এখন কোয়েশ্চেন পড়ছি। কোয়েশ্চেন বলছে যে কমার্শিয়াল প্রোডাকশন স্টার্টেড 1st June, ফর্মুলা এ by 31st October 2023, 43,000 had been capitalized. আগের বছরে অলরেডি ক্যাপিটালাইজ আছে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, ধরে নিয়েছি আমরা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের শর্ত পূরণ করাতে ক্যাপিটালাইজ করা হয়েছে। ক্যাপিটালাইজ করার অর্থ হলো এটাকে খরচ হিসেবে না দেখে একটা সম্পদ হিসেবে দেখানো, একটা নন কারেন্ট অ্যাসেট হিসেবে দেখানো। এবং ব্যালেন্স শিটে পিপির নিচে ইনটেনজিবল অ্যাসেটের ভিতরে
যেখানে গুডউইল থাকে তার কাছাকাছি বা গুডউইলের উপরে আমরা ইনটেনজিবল অ্যাসেটটা দিয়ে দিই। তো এখানে 43,000 ব্যালেন্স আছে 2023-এ, এবং ডিউরিং দ্য ইয়ার এ ফার্দার 10,000 ওয়াজ স্পেন্ড অন ডেভেলপমেন্ট অফ দিস প্রোডাক্ট, এবং আরও 10,000 খরচ করা হয়েছে। তাহলে এইটার ব্যালেন্স 43,000 থেকে বেড়ে 53,000 হয়ে যাবে। তো আমরা একটা অ্যাসেটকে ক্যাপিটালাইজ করতে গেলে, মানে ক্যাপিটালাইজ করার পর যদি আমরা অ্যামortize করতে যাই, এটার ইউজফুল লাইফটা নির্দিষ্ট হতে হবে এবং এই কাজটা সম্পন্ন হতে হবে। অর্থাৎ ডেভেলপমেন্ট ওয়ার্ক যখন শেষ হবে তখন আমরা এটাকে অ্যামortize করার চিন্তা করব। তো আমরা যেহেতু এই নিয়ে কিছু বলার নাই, ইউজফুল লাইফও কিছু বলার নাই, আমরা এটাকে অ্যাসেট হিসেবে রেখে দিব। অর্থাৎ অ্যাসেটের ভ্যালু 43 ছিল, এই বছর এসে 53 হবে। এবং আরেকটা বলেছে, ফার্মা লিমিটেড হ্যাজ টেকেন এ প্যাটেন্ট ইন রেসপেক্ট অফ ফর্মুলা এ। প্যাটেন্ট নামে আরেকটা অ্যাসেট ক্রিয়েট হবে হুইচ উইল লাস্ট ফর 10 ইয়ার্স, এবং সেই প্যাটেন্টের একটা ইউজফুল লাইফ আছে 10 ইয়ার্স। তাহলে প্যাটেন্টকে আমরা অ্যামortize করব প্রতি বছর, মানে একটা নির্দিষ্ট হারে, বা যেহেতু 10 বছর ইউজফুল লাইফ, আমরা 10 দিয়ে ভাগ দিয়ে অ্যামortize করব। তো আমাকে দেখতে হবে যে প্যাটেন্টটা কত তারিখে অ্যাকোয়ার করেছে। ইন দ্য কারেন্ট ইয়ার, এটার এক্সাক্ট বলা নাই, আমরা যদি বছরের শুরুতে ধরে নিই আমাদের জন্য ইজি হবে। তো 2,000 টাকা সে প্যাটেন্ট নিয়েছে, যার 10 ভাগের 1 ভাগ এই বছর অ্যামortize হবে। প্যাটেন্টের ভ্যালু দাঁড়াবে 1800। ইন দ্য কারেন্ট ইয়ার, সেলস অফ ফর্মুলা এ amounted to 50,000. Sales over next 3 years expected to be 1,50,000 to 2 lakh and 1 lakh respectively. অর্থাৎ এটা আগামী 2-3 বছরে 4 বছরে মোট কত সেল হবে এটা দেয়া আছে, আমাদের এখানে এটার প্রয়োজন নাই। আর 2 নাম্বার ইনফরমেশনে আছে যে ডেভেলপমেন্ট অফ ফর্মুলা বি ইজ at earlier stage. ডেভেলপমেন্ট হচ্ছে আর্লিয়ার স্টেজে আছে। Although the company believes that it has reasonable expectation future benefits from this product, yet has not been able to demonstrate this sufficient certainly. Expenditure on this product current year is 20,000. তো ফর্মুলা বির ক্ষেত্রে যেটা হয়েছে, কোম্পানি মনে করছে যে এখানে রিজনেবল এক্সপেকটেশন আছে, ফিউচার বেনিফিট আসবে, বাট ইট হ্যাজ নট এবল টু ডেমনস্ট্রেট সাফিসিয়েন্ট সার্টেনলি। অর্থাৎ এটা সঠিকভাবে ডেমনস্ট্রেট করতে পারেন না, অর্থাৎ এটাকে আমাকে এক্সপেন্ডিচার করতে হবে। 20,000কে আমি চাইলেও ক্যাপিটালাইজ করতে পারবো না। তো আমরা একটু ক্যাপিটালাইজের শর্তটা দেখে নিই। ক্যাপিটালাইজেশনের শর্ত, যেমন রিসার্চ ফেজে আমাদের যেটা থাকে প্রথমেই, অ্যাক্টিভিটিস টু অবটেনিং নিউ নলেজ অর সার্চ, ইভ্যালুয়েশন, ফাইন্যান্স সিলেকশন, অর্থাৎ ইত্যাদি যে বিভিন্ন কাজ আছে রিসার্চ ফেজে, এটা পুরোটাকে আমাকে এক্সপেন্ডিচার করতে হবে। অল এক্সপেন্ডিচার দ্যাট অ্যারাইজ ইন দ্য রিসার্চ ফেজ শুড বি রিকগনাইজড ইন অ্যাজ অ্যান এক্সপেন্স হোয়েন ইট ইজ ইনকার্ড। যখনই কোনো রিসার্চ ফেজে কাজ হবে, খরচ হবে, পুরোটা আমাকে এক্সপেন্ডিচার করতে হবে এবং এর জন্য কোনো ইনটেনজিবল অ্যাসেট ক্রিয়েট করা যাবে না। আর আমরা যদি ডেভেলপমেন্ট ফেজটা দেখি, ডেভেলপমেন্ট ফেজে শর্ত সাপেক্ষে ক্যাপিটালাইজ করা যাবে। ডেভেলপমেন্ট কস্ট শুড বি রিকগনাইজড ইন ইনটেনজিবল অ্যাসেট প্রোভাইডেড দ্যাট এন্টিটি ক্যান ডেমনস্ট্রেট দ্য ফলোইং স্ট্রিক্ট ক্রাইটেরিয়া মেট। কী ধরনের টেকনিক্যাল ফিজিবিলিটি থাকতে হবে, এই কাজটা কমপ্লিট করার ইচ্ছা থাকতে হবে, সেল করার সম্ভাবনা থাকতে হবে অথবা ব্যবহার করতে হবে, এবিলিটি টু ইউজ অর সেল দ্য অ্যাসেট, অ্যান্ড অ্যাসেট উইল জেনারেট প্রবাবল ফিউচার ইকোনমিক বেনিফিট। অর্থাৎ এটা থেকে আয় হবে, বিক্রি হবে, কিছু টাকা পাওয়া যাবে। এই ধরনের আরও কিছু শর্ত আছে। এখানে আমার সামর্থ্য আছে, টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে, এবং এবিলিটি থাকলে হবে না, এবিলিটি থাকার পর সেই টাকাগুলো খরচ করে আমার এই কাজটা শেষ করার ইচ্ছা আছে। এই ধরনের ক্ষেত্রে আমাকে এক্সপেন্ডিচারকে মানে এক্সপেন্স না দেখিয়ে এটাকে ইনটেনজিবল অ্যাসেট হিসেবে ক্যাপিটালাইজ করার সুযোগ দিয়েছে আমার IAS 38।
আমরা আমার প্রশ্নে আসি। এখন আমাকে বলেছে যে কত রিটেন অফ করতে হবে এবং এই ব্যালেন্সটা নোটসে কিভাবে দেখাবো। তো আমরা এক্সপেন্ডিচারগুলা এখান থেকে বের করি। প্রথম যে এক্সপেন্ডিচার, আপনারা এখন কয়জন আছেন? যে কয়জনে আছেন, আপনারা কি কেউ বলতে পারবেন যে এখানে যে 10,000 খরচ করা হলো, প্রথম 43,000 তো ক্যাপিটালাইজ করা হয়েছে। 10,000 যে ডিউরিং দ্য ইয়ার ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার হলো, এটা কি এক্সপেন্ডিচার নাকি ক্যাপিটালাইজ হবে অ্যাসেট হিসেবে? এটা ক্যাপিটালাইজড হবে অ্যাসেট হিসেবে। ধন্যবাদ। ক্যাপিটালাইজ হবে। তো আমাদের তাহলে খরচের মধ্যে আছে প্যাটেন্ট, যার খরচ 2,000, বাট এটাও ক্যাপিটালাইজ হয়েছে, কিন্তু অ্যামোর্টাইজ হবে 2,000 থেকে 200, 10/1 ভাগ, 10 বছর যেহেতু মেয়াদ। তো 200 হলো আমার এক্সপেন্ডিচার। এবং আমার যেই 20,000 যেটা আছে, এটা রিসার্চ ফেজ, তাহলে এটা কি হবে? পুরোটাই এক্সপেন্ডিচার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন আনসারে যাই। তো আমাদের এখানে আনসার বলছে যে ফর্মুলা বি, এটা যেহেতু ডেভেলপমেন্ট ফেজে নাই, রিসার্চ ফেজ, এটা পুরোটা এক্সপেন্ডিচার। অ্যান্ড অ্যামোর্টাইজেশন অফ ডেভেলপমেন্ট কস্ট যেটা 43,000 ছিল, তার সাথে যোগ হয়ে 53,000 হলো। এরপর হচ্ছে আমাকে এটার অ্যামোর্টাইজ করতে হয়েছে। আর অ্যামোর্টাইজেশন অফ প্যাটেন্ট, 2,000 টাকা প্যাটেন্ট ছিল, এটা 10 বছরে, 1 বছরের জন্য 200 টাকা। তো আমাদের যেই ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারটা হয়েছে, এটার আসলে ইউজফুল লাইফ কি 10 বছর ছিল? বলা আছে স্পেসিফিক কোথাও? 43,000 has been capitalized development expenditure during the year. A further 10,000 patent in respect of formula A which will last. আচ্ছা, যেহেতু একটা প্যাটেন্ট নিয়েছে, তাহলে আমরা ধরে নিতে পারি এই ফর্মুলা এটা আমার 10 বছর আমি সেল করতে পারবো। 10 বছর আমার ফিউচার বেনিফিট জেনারেট করবে। তো 10 বছর পর আমার এটা যেহেতু কাজ করবে না, 10 বছরের মধ্যে আমাকে অ্যামোর্টাইজ করে ফেলতে হবে। তো অ্যামোর্টাইজেশনের পরিমাণটা হবে 43,000 যোগ 10,000, 53,000 ভাগ 10, প্রতি বছর 5,300। তাহলে আমার এক্সপেন্ডিচার হচ্ছে 20,000 সরাসরি এক্সপেন্ডিচার, 53,000-এর 10/1 এবং 2,000-এর 10/1, মোট 25,500। আর যেটা আমার ইনটেনজিবল অ্যাসেটের নোটস দেখাতে হবে, এটা সিম্পল, আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এটারই লিখিত রূপ। আপনারা একটু দেখেন, এখানে আপনার 43,000 ছিল প্রথম বছর শুরুতে, সেখানে 10,000 যোগ হয়ে 53,000 হলো, এবং 53,000 থেকে ওই একই বছর 10/1 এক্সপেন্ডিচার হলো। এক্সপেন্ডিচার হওয়ার পর সেখান থেকে আমার আবার 5,300 কমে যাবে, কমে 53,000 থেকে 5,300 কমে 47,700 ব্যালেন্স থাকবে। আর প্যাটেন্টসে 2,000 ছিল, সেখান থেকে 200 কমে থাকবে 1,800 ব্যালেন্স। আর এটা হচ্ছে টোটালে জাস্ট 43 ছিল, এটার সাথে 10 যোগ হয়ে 53 আর 2 যোগ হয়ে 55 হলো। সেখান থেকে আমার 5,300 আর 200 বিয়োগ করে 5,500 বিয়োগ করে ফাইনাল ব্যালেন্স থাকবে হচ্ছে 49,500। অর্থাৎ ইনটেনজিবল অ্যাসেট হিসেবে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সের পরিচয় থাকবে 49,500। এবং ভিতরে আমি নোটসে গেলে দেখতে পারবো এখানে দুইটা আইটেম আছে, একটা ডেভেলপমেন্ট কস্ট আর একটা হচ্ছে প্যাটেন্ট। তো এই ডেভেলপমেন্ট কস্ট এবং প্যাটেন্ট আর কত এক্সপেন্ডিচার হলো, এটা আমার নোটসে দেখাতে হয়। এখন কি এই প্রশ্নের আনসারটা বুঝতে পেরেছেন? দুইটাই হয়ে গেছে এ এন্ড বি, মানে রিকোয়ারমেন্ট 1 and 2। আমরা বিতে যাব।
এখানে কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, এরপর যে প্রবলেমটা আছে এটা হলো এক্সপেক্টেড ক্রেডিট লস নিয়ে। তো এটা রিকোয়ারমেন্টটা আগে দেখি। রিকোয়ারমেন্টে বলছে এক্সপ্লেন হাউ লোন শুড বি অ্যাকাউন্টেড আন্ডার, অর্থাৎ একটা লোন নিয়ে কথা আছে সেখানে আইএফআরএস 9 অনুযায়ী কিভাবে ট্রিটমেন্ট হবে। ইম্পেয়ারমেন্ট লস অ্যালাউন্স রিকগনিশন অন অরিজিনেশন অফ দ্য লোন অ্যান্ড এন্ড অফ ইচ পিরিয়ড। তো ইম্পেয়ারমেন্ট লস প্রথম অরিজিনেশন যখন হবে তখন ইম্পেয়ারমেন্ট লস কত দেখাতে হবে, আর প্রতি বছর শেষে মানে 31 ডিসেম্বর 2022, 23, 24 এর জার্নালগুলো আমাকে দিতে হবে, এবং অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ইনকাম টু বি রিকগনাইজড ইচ ইয়ার। তো আপনারা জানেন ইসিএল এর এরকম দুইটা রিকোয়ারমেন্টই থাকে নর্মালি, একটা হচ্ছে প্রভিশন কত হবে, আর একটা হচ্ছে ইন্টারেস্ট ইনকামের পরিমাণটা কত হবে। তো এক্সপেক্টেড ক্রেডিট লসের যেই ছকটা এটা আমি এখানে নিয়ে আসছি। আমাদের এখানে প্রথমে 3টা স্টেজ থাকে এখানে, স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3। তো যখন নো সিগনিফিকেন্ট ডিটেরিয়েশন অফ ক্রেডিট কোয়ালিটি, অর্থাৎ ঋণের মান কমে গেছে এরকম কোনো ইন্ডিকেশন নাই শুরুর দিকে, তখন এটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট গ্রেড বা স্টেজ 1। এবং হোয়েন সিগনিফিকেন্ট ডিটেরিয়েশন ইন দ্য ক্রেডিট কোয়ালিটি, অর্থাৎ সে টাকা দিতে পারতেছে না, কিস্তি মিস করতেছে, মোটামুটি মনে হচ্ছে যে তার কোয়ালিটি খারাপ হয়েছে, এটাকে আমরা বলি নট ইনভেস্টমেন্ট গ্রেড। এবং রিভার্টেবল প্রিজাম্পশন, যে মনে হয় যে 30 দিন যাবৎ সে টাকা দিতে পারতেছে না, মনে করেন একটা কিস্তি সে দিতে পারলো না, তাহলে এটাকে আমরা স্টেজ 2-তে বলবো। এবং স্টেজ 3 বলবো ক্রেডিট ইম্পেয়ার্ড অর ইনকার্ড লস হ্যাজ অকার, অর্থাৎ এটা অলরেডি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, সে কোনোভাবে আর রিপে করতে পারছে না। এই ধরনের 3টা স্টেজের কোন স্টেজে আছে সেই অনুযায়ী আমার ইন্টারেস্ট ইনকাম ডিপেন্ড করবে এবং সেই অনুযায়ী আমার প্রভিশন ডিপেন্ড করবে। তো কিভাবে ইন্টারেস্ট ইনকাম এবং প্রভিশন ডিপেন্ড করে এটা আমাদের আরেকটা ছকে আছে, এটা দেখেন। এখানে আপনার স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 নিচে দেওয়া আছে। তো ইন্টারেস্ট ইনকামটা স্টেজ 1 এবং স্টেজ 2-র জন্য গ্রস বেসিস, অর্থাৎ আপনার লোনের পরিমাণ যদি 1 কোটি থাকে তাহলে ইন্টারেস্ট ইনকাম, আপনি লোন যদি 10% রেটে দিয়ে থাকেন, ইন্টারেস্ট ইনকাম হবে 1 কোটির 10%, 10 লাখ টাকা যদি স্টেজ 1-এ থাকে। যদি স্টেজ 2-তে থাকে সেক্ষেত্রেও যে ব্যালেন্স থাকবে, 1 কোটি থাকলে 10 লাখ টাকা ব্যালেন্স হবে, যদি 90 লাখ থাকে তাহলে 9 লাখ টাকা ইন্টারেস্ট ইনকাম হিসেবে নিতে পারবে। তবে যদি স্টেজ 3-তে থাকে তাহলে তাকে নেট বেসিসে নিতে হবে, অর্থাৎ ব্যালেন্স যদি 1 কোটি থাকে এবং প্রভিশন যদি মনে করেন 15 লাখ থাকে, তাহলে 1 কোটি থেকে প্রভিশন 15 লাখ বাদ দিলে 85 লাখ থাকে। 85-র উপর তাকে ইনকাম নিতে হবে, সে ফর এক্সাম্পল 10% বা 8.5 লাখ টাকা। এভাবে আমাকে ইনকামটাকে প্রথম 2টা স্টেজের জন্য ফুল অ্যামাউন্ট নিতে পারবো, তৃতীয় স্টেজের জন্য নেট বেসিসে, অর্থাৎ প্রভিশনটা বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে তার উপর আমি ইনকাম নিতে পারবো। এটা হচ্ছে ইনকামের হিসাব। আরেকটা আছে আমাদের ক্রেডিট লস বা প্রভিশন। এক্সপেক্টেড ক্রেডিট লস কত হবে এটা লাল কালিতে এখানে দেওয়া আছে। যদি আমার স্টেজ 1-এ থাকে তাহলে 12 মান্থ এক্সপেক্টেড ক্রেডিট লস, আর যদি স্টেজ 2 এবং স্টেজ 3-তে থাকে তাহলে লাইফ টাইম এক্সপেক্টেড ক্রেডিট লস। 12 মান্থ বলতে বোঝাচ্ছে আমি 12 মাসে তার কাছে যত টাকা পাবো সেই টাকার একটা প্রবাবিলিটি থাকে, এটা প্রশ্নে দেওয়া থাকবে। সেই প্রবাবিলিটি অনুযায়ী কত পার্সেন্ট লস হতে পারে এটা হিসাব করে 12 মাসে যা পাওনা ছিল তার উপর একটা অংশ আমরা প্রভিশন রাখবো। আর যদি এটা স্টেজ 2 বা স্টেজ 3-তে থাকে তাহলে লাইফ টাইম এক্সপেক্টেড ক্রেডিট লস, অর্থাৎ হোল লাইফ বলতে আমার যে লোনটা আমি দিয়েছি, লোনের যে পিরিয়ডটা আমার 6 বছর বা 7 বছরের জন্য লোন দিয়েছি, পুরো 7 বছরে তার কাছ থেকে কত টাকা আমার লস হতে পারে সেই লসের একটা অংশ হচ্ছে আমাকে প্রভিশন রাখতে হবে। তো এই দুইটা ছক কি আপনারা আগে দেখেছেন? এখন যে দুটা দেখালাম এক্সপেক্টেড ক্রেডিট লস নিয়ে,
না ভাই, ঠিক আমি দেখিনি। এইভাবেই থাকবে এরকম না, মানে এক এক বই এক এক ধরনের থাকতে পারে, বাট কথাগুলো এরকমই। এখন এটা না জানলে আপনারা এক্সপেক্টেড ক্রেডিট লসের অঙ্কটা পারবেন না। তো যেহেতু এই ছোট জিনিসটা মুখস্থ করা বা মনে রাখা খুব কঠিন কিছু না। আর আমি তো প্রথমে বলেই নিলাম যে আপনার দুইটা আইটেম থাকে, আপনাকে প্রভিশন বের করতে বলবে এবং ইন্টারেস্ট ইনকাম বের করতে বলবে। তো এখানে যদিও জার্নাল দিয়েছে, যে আপনি প্রভিশন পারলে জার্নালও পারবেন। প্রভিশন মানে ক্রেডিট হবে, এক্সপেন্স ডেবিট হবে, এটা হবে। তো আমরা আনসার দেখব। এখন আমরা একটু প্রশ্নটা পড়ি। তো প্রশ্নে বলতেছে 2022-এর 1 জানুয়ারিতে লোন দেওয়া হয়েছে, লোনের পরিমাণ হলো 5 লাখ। ক্লাসিফাইড দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এট মেজার্ড এট অ্যামortized কস্ট। লোন ইজ ফুললি রিপেয়েবল এট দ্য এন্ড অফ ইয়ার 5। 5 বছর পরে সে লোনের টাকা দিবে। তো তার কিন্তু কোনো কিস্তি নাই। এটা থাকতে পারে, অনেক লোনে কিস্তি থাকে, থাকে না, সে একবারে টাকা দিবে। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হলো 4%। তাহলে আমার ইনকাম নিতে পারবো আমি 4% করে। অন দ্য ইনিশিয়াল রিকগনিশন, loan has low credit risk and probability of default in next 12 month is 1% of lifetime credit ক্লোজেস লেখছে, এটা লস হবে। লাইফ টাইম ক্রেডিট লসেস এস্টিমেটেড 1,25,000। তো যখন ইনিশিয়ালি মানে 1 জানুয়ারি 2022-এ, তখন সম্ভাবনা হচ্ছে 1% লস হবে। 12 মাসের যেই টাকাটা আমি পাবো তার 1% আমি কম পাবো, এটা হচ্ছে পসিবিলিটি। আর পুরা তার যে 5 বছরের লাইফ টাইম, সেখানে আমি 1,25,000 টাকা হারাতে পারি। আর তার কাছে আমি 5 লাখ পাই, উইথ ইন্টারেস্ট মনে করেন 5.5 লাখ বা 6 লাখ এরকম টাকা পাই। তো এর থেকে 1,25,000 আমি কম পাবো, এটা হচ্ছে আমার 1 জানুয়ারিতে আমার অ্যাজাম্পশন। আর 31 ডিসেম্বর 2022, অর্থাৎ ঠিক 1 বছর পরে আমার অ্যাজাম্পশন হচ্ছে দেয়ার হ্যাজ বিন নো সিগনিফিকেন্ট ডিটোরিয়েশন। তো আমাকে একটু বলবেন এই কথাটার মানে কি আমরা স্টেজ 1-এ আছি নাকি 2-তে আছি নাকি 3-তে আছি? দেয়ার হ্যাজ বিন নো সিগনিফিকেন্ট ডিটোরিয়েশন ইন ক্রেডিট কোয়ালিটি, মানে ক্রেডিট কোয়ালিটি সেরকম হারে খারাপ হয় নাই। ক্রেডিট কোয়ালিটি খারাপ হয় নাই, এটা অর্থ কি আমরা স্টেজ 1-এ আছি নাকি 2-তে আছি নাকি 3-তে আছি? ওয়ানে আছে। 1-এ আছে, ধন্যবাদ। তো আমরা স্টেজ 1-এ আছি 31 ডিসেম্বর 2022-এ, এবং 1 জানুয়ারিতে তো আমরা অবশ্যই স্টেজ 1-এই আছি, যেহেতু লোনটা শুরুই হয়েছে। তো স্টেজ 1-এ থাকার পরেও আমার প্রবাবিলিটি একটু বেড়েছে, 1.5% হয়েছে, যেহেতু একটু লস হওয়ার সম্ভাবনা বাড়তেছে, বড়োয়ার রিস্ক বাড়ছে। আর লাইফ টাইম ক্রেডিট লস স্টিল এস্টিমেটেড 1,25,000, বাট ফুল লাইফে আমার 1,25,000 টাকা কম পাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং 31 ডিসেম্বর 2023, আরও 1 বছর পরে, দেয়ার হ্যাজ বিন এ সিগনিফিকেন্ট ডিটোরিয়েশন ক্রেডিট কোয়ালিটি। তো সিগনিফিকেন্ট ডিটোরিয়েশন হয়েছে, এটা আমি বলে দিলাম। যেহেতু বলে এসে সিগনিফিকেন্ট ডিটোরিয়েশন, আমরা স্টেজ 2-তে চলে গেছি। আশা করি বুঝতে পেরেছেন। আমাকে কিন্তু বলে দিয়েছে যে এটা আমি সিগনিফিকেন্ট ডিটোরিয়েশন হয়েছে, স্টেজ 2-তে আমরা চলে গেলাম। এবং ক্রেডিট কোয়ালিটি, বাট দেয়ার ইজ নো অবজেক্টিভ এভিডেন্স অফ ইম্পেয়ারমেন্ট লস, কিন্তু ইম্পেয়ারমেন্ট লস হয় নাই, অবজেক্টিভ এভিডেন্স নাই যে ইম্পেয়ারমেন্ট লস হয়েছে। The expected credit loss of our remaining life loan are estimated 50,000। তো যেটা আমরা এতক্ষণ 1,25,000 চিন্তা করছিলাম, এখন মনে হচ্ছে 50,000 টাকা কম পাবো। এবং 31 ডিসেম্বর 2024, লাস্ট ইয়ারে, there is evidence of loss event and loan defaults। লোনটা ডিফল্ট করেছে। এখন কোন স্টেজে আছে আমরা? 31 ডিসেম্বর 2024-এ লোনটা ডিফল্ট হয়ে গেছে এবং লস হয়েছে, এরকম একটা প্রমাণ পাওয়া গেছে, এভিডেন্স অফ লস। এটা কি স্টেজ 1, স্টেজ 2 আর স্টেজ 3? এখন 3-তে। এখন 3-তে আছে, ধন্যবাদ। তো অ্যাকচুয়াল ইম্পেয়ারমেন্ট লস এস্টিমেটেড 1,25,000 এবং অ্যাকচুয়াল 1,25,000 হবে। তো আমাদের প্রথম আমরা যখন 1 জানুয়ারি 2022-এ আসি, ওইখানে আমাদের কি কি বের করতে হবে? সবগুলা ডেটেই আমাদের বের করতে হবে। একটা হচ্ছে প্রভিশন আর একটা হচ্ছে ইন্টারেস্ট। আচ্ছা,
আমি আপনাকে চারটা ইন্টারেস্ট বলে দিই। একজনের 22-এ আমার ইন্টারেস্ট হবে না, হবে কি? আমি তো লোন দিলাম, আমার ইন্টারেস্ট হবে 31 ডিসেম্বর, 22, 23, 24, 25, 24 এরকম। তো 31 ডিসেম্বর 22-এ আমি ইন্টারেস্ট নিতে চাচ্ছি। তো ইন্টারেস্ট কি আমি গ্রসের উপর নিব নাকি নেটের উপর নিব? এটার উত্তর দিতে হলে আমাকে জানতে হবে আমি কি স্টেজ 1-এ আছি, 2-তে আছি নাকি 3-তে আছি। তো আপনারা বলছিলেন যে যেহেতু নো সিগনিফিকেন্ট ডিটেরিওরেশন 31 ডিসেম্বর 22-এ, তাহলে আমরা স্টেজ 1-এ আছি। 1-এ থাকলে আমরা কি গ্রস অ্যামাউন্টের উপর ইন্টারেস্ট দিব নাকি নেট অ্যামাউন্টের উপর নিব? এটা আমাদের এখানে আছে, যাদের খুব দ্রুত হয়তো মনে রাখাও কঠিন। তো দেখেন আমরা স্টেজ 1 এবং 2-তে গ্রস গ্রস বেসিস নিব, আর স্টেজ 3-তে নিব নেট বেসিস। তাহলে গ্রস বেসিস নিলে আমার গ্রস হচ্ছে 5 লাখ টাকা। এখন আপনাদের একটু বলে রাখি, এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু ইনস্টলমেন্ট নাই, সে একেবারে টাকা দিবে, এই জন্য গ্রস সবসময় 5 লাখ থাকবে। তো অন্যান্য অঙ্কে এখানে এই অ্যামাউন্টটা 5 লাখ থাকবে না, কমে যাবে। মানে আমি যত টাকা তার কাছে পাই গ্রস, সেই টাকার উপর 5 লাখের উপর আমরা 4% ইন্টারেস্ট যা আছে, সম্ভবত 20,000 টাকা আছে, 20,000 টাকা আমরা ইনকাম দেখাবো। কখন দেখাবো? 22-এও দেখাবো, 23-এ সিগনিফিকেন্ট ডিটেরিয়েশন আছে, কিন্তু ইম্পেয়ারমেন্ট লস যেহেতু না, এটা দেখাবো 23-এও, কিন্তু 24-এ আমি গ্রস আর দেখাতে পারবো না, এখন আমার নেট দেখাতে হবে। নেট দেখানোর অর্থ কি? 5 লাখ থেকে কত ভিউ দিলে নেট হবে, এটা কেউ বলতে পারবেন? 5 লাখ থেকে আমাকে প্রভিশনটা বাদ দিতে হবে। এখন প্রভিশন কত হবে আমরা তো আগে ক্যালকুলেট করি নাই, আমরা এখন প্রভিশন নিয়ে কথা বলি। প্রভিশন কত হবে? প্রভিশনগুলো হবে প্রথম যেদিন জানুয়ারি 1 তারিখ, ওই দিনে আমাকে একটা প্রভিশন রাখতে হবে। আমি প্রভিশন রাখবো হচ্ছে, আমরা প্রভিশনের ছকটা দেখি। স্টেজ 1-এর জন্য প্রভিশন হবে 12 মান্থ এক্সপেক্টেড ক্রেডিট লস, আর স্টেজ 2 এবং 3-এর জন্য হবে লাইফ টাইম এক্সপেক্টেড ক্রেডিট লস। এখন আমরা স্টেজ 1-এ মানে প্রথম বছরের জন্য বা বছরের শুরুর দিনটা, প্রথম দিনের জন্য আমার এক্সপেক্টেড ক্রেডিট লস 12 মান্থে আমার কোনো লস নাই। দেখেন বলছে যে the loan has a low credit risk, probability of default in next 12 months is 1% with lifetime credit loss estimated 1,25,000। তো লাইফ টাইম হচ্ছে 1,25,000। আমার তো লাইফ টাইমের হিসাব এখন নাই, আমার হিসাব হচ্ছে আমি হচ্ছে স্টেজ 1-এ আমার হচ্ছে 12 মান্থ এক্সপেক্টেড ক্রেডিট লস। তো আমার 12 মান্থ এক্সপেক্টেড ক্রেডিট লস হবে এই 5 লাখের 1%। তারপর হচ্ছে পরের বছরও আমার ক্রেডিট নো সিগনিফিকেন্ট ডিটেরিয়েশন ইন ক্রেডিট কোয়ালিটি, পরের বছর না, ঠিক এই বছরের ডিসেম্বরে গিয়ে আমি কি করব? সিগনিফিকেন্ট ডিটেরিয়েশন করে নাই, তাহলে কি আমি স্টেজ 2-তে আছি না 1-এ আছি? এখন 1-এই আছি। 1-এ যদি আমি থাকি তাহলে আমার 12 মান্থ এক্সপেক্টেড ক্রেডিট লস হবে, এবার তারা এক্সপেকটেশন যে 1.5%, তাহলে আমার 5 লাখের 1.5% হয় 7,500। এখন আমি কি 7,500 এক্সপেন্স দেখাবো আর প্রভিশন দেখাবো? না, এখানে আমার খেয়াল করতে হবে, আগে যেহেতু আমি 5,000 দিয়ে রাখছি, মোট 7,500 হবে। এখন এক্সপেন্স করবো, নতুন করে জার্নাল দিব, ক্রেডিট লস এক্সপেন্স ডেবিট 2,500, আর প্রভিশন করব ক্রেডিট 2,500। ঠিক আছে, 2,500 ক্লিক করে এখানে আমার এই যে 1,25,000 দিয়ে রাখছে, এটার কোনো কাজ নাই, কারণ এটা লাইফ টাইমের হিসাব আমার এখন আসে না, আমি এখন স্টেজ 1-এই আছি। এরপর আমি যখন স্টেজ 2-তে চলে গেলাম, যখন সিগনিফিকেন্ট ডিটেরিয়েশন হয়েছে, তখন আমার হিসাব করে দেখতে হলো যে আমার লস হবে 50,000। এখন 50,000 লস হলে আমার প্রভিশন রাখতে হবে 50,000। 50,000 প্রভিশন রাখতে গেলে আমি দেখবো যে আগে আমি কত রেখেছি,
আগে রেখেছি 7,500, বিয়োগ করলে মনে হয় 42,500 আসে। এটা আমাকে নতুন করে রাখতে হবে। এটা জার্নাল হবে এক্সপেন্স ডেবিট 42,500, প্রভিশন ক্রেডিট 42,500। তারপর লাস্ট ইয়ারে আসলো, দেখা গেল যে লোনটা ডিফল্ট হয়েছে এবং অ্যাকচুয়াল লস হয়েছে 1,25,000। আমি ওই বাকি অ্যামাউন্টটা দিব। আমরা এখন আনসারে দেখি। প্রথমে আমি লোন দিয়েছি 5 লাখ, ক্যাশ আমার ক্রেডিট হয়েছে, চলে গেছে, আর লোন রিসিভেবল হচ্ছে 5 লাখ। এরপর ইম্পেয়ারমেন্ট লস, এটা হচ্ছে 1% অফ টোটাল, কারণ 12 মান্থ এক্সপেক্টেড ক্রেডিট লস, এটা হচ্ছে 5,000। আর 1% অফ টাকা 1,25,000 লিখছিল, এটা আসলে 1% অফ 5 লাখ, অ্যামাউন্ট 5,000 ঠিক লিখছে। আচ্ছা, লোন ইজ ক্লাসিফাইড ইন স্টেজ 1, এটা আমরা বলেছি যে স্টেজ 1-এ আছে প্রথম দিন, এটা ডিসেম্বরে আর কি। এবং 31 ডিসেম্বর 2022-এ যেহেতু 31 ডিসেম্বরে 1.5% হয়ে গেছে, তাহলে আমরা অতিরিক্তটা ইম্পেয়ারমেন্ট লস দিব 2,500 এবং লস অ্যালাউন্স দিব 2,500। লস অ্যালাউন্স মানে এটা প্রভিশনাল। তো এই হিসাবটা এখানে বলেছে বেসড অন 12 মান্থ এক্সপেক্টেড ক্রেডিট লস 5 লাখের 1.5%। মানে যে কাজটা করেছে এটাকে এখানে কথাই বলেছে আর কি। আর ইনকামের ক্ষেত্রে আমরা প্রথমে সবটাই বলে ফেলেছিলাম একসাথে। ইনকাম মোটামুটি লাস্ট বছর ছাড়া আমরা ইনকাম 5 লাখের উপর 4% করে নিতে থাকবো, 5 লাখের উপর 4%। আর 31 ডিসেম্বর 23-এ এখানে আপনাদের বলে দিয়েছে যে 50,000 টাকা লস হয়েছে। 50,000 লসের মধ্যে আমরা অলরেডি রিকগনাইজ করেছি 7,500, 42,500 নতুন করে লস দিব। তো জার্নালটা দিয়েছে, দেওয়ার পরে আবার একটু এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি নিচে, এটা ওকে। তো ওই বছরও আমি ইনকামে নিব 4% রেটে, কারণ আমার স্টেজ 2-তে আসছে। আপনারা জানেন স্টেজ 2-তে থাকলে আমাদের কি হবে, ইনকাম আমরা এখনো গ্রস বেসিসে নিতে পারবো, নেট বেসিসে না। তারপর আমাদের 24-এ চলে আসছে, এখন অ্যাকচুয়াল ইম্পেয়ারমেন্ট হয়ে গেছে। 75,000 কিভাবে হলো এটা পরে দেখতেছি। আমাদের যেহেতু 50,000 টোটাল আছে গত বছর পর্যন্ত প্রভিশন, এই বছর আমাকে বলেছে 1,25,000 লস হবে। 1,25,000 থেকে 50 বাদ দিলে 75 থাকে, 75 নতুন করে লস এবং প্রভিশন রাখতে হবে। আর ইনকামের ক্ষেত্রে এবার আসেন, এটা তো একটা মোটামুটি ভুল করে ফেলছে। হ্যাঁ, সাজেস্টেড আনসারে ভুল আছে। এটা একটু আপনারা বলেন তো কি হবে আমাদের, এতক্ষণ পড়া থেকে যদি বুঝতে পারেন আমি একটু খুশি হব যে এই অ্যামাউন্টটা ভুল আছে। এটা কত হবে ইন্টারেস্ট অ্যামাউন্টটা? কেউ বলতে পারবেন ইন্টারেস্ট অ্যামাউন্টটা কত হবে সঠিকটা? কোয়েশ্চেনটা একটু আবার দেখাবেন। ইন্টারেস্ট অ্যামাউন্ট আমি লাস্ট ইয়ারটা জানতে চাচ্ছি। 24 31 ডিসেম্বর 2024, there is evidence of loss and actual loss is 1,25,000. প্রভিশনটা বাদ দিয়ে তার উপরে ইন্টারেস্ট জি জি, প্রভিশনটা বাদ দিয়ে চার্জ হবে। প্রভিশন কত আমাদের এখানে হচ্ছে? লাস্ট ইয়ারে যেহেতু লস হয়েছে, আমাদের এটা স্টেজ 3-তে চলে আসছে আমরা, এবং স্টেজ 3 হচ্ছে নেট বেসিস। আর নেট বেসিসের অর্থ হলো আমার যে পাওনা আছে 5 লাখ, সেই পাওনা থেকে আমরা বিয়োগ দিব হচ্ছে যতটুকু আমার প্রভিশন রাখা হয়। তো সেই পরিমাণটা হচ্ছে 5 লাখ থেকে বিয়োগ দিব 1,25,000। ঠিক আছে, $1,25,000, তাহলে থাকবে কত? 3,75,000। তাহলে আনসারটা, সঠিক আনসারটা হবে 3,75,000-এর 4%। আমরা আপনার ক্যালকুলেটর থাকলে একটু বলে দেন।
15,000। 15,000, এটা হবে ইনকাম। আর ডিসেম্বর 25-এ আমরা 23-এ তো সরি 24-এ তো লস হয়েছে, তাই না? একটু দেখে নিই, চেক করে। জি 24-এ এভিডেন্স অফ লস, ঠিক আছে। 24-এ লস হয়েছে, 25-এও লস, 25-এও একই রকম 15,000 হবে। ওরা 25-এরটা দেখেন ঠিকভাবে করেছে, 24-এরটা একটু ফুল অ্যামাউন্ট দিয়ে দিছিল। 24-এ অলরেডি আমাদের স্টেজ 3-তে চলে গেছে, ওটাও নেট বেসিসে দিতে হবে। তো আমি বলবো যে এই অঙ্কগুলো আসলে অনেক সহজ, হ্যাঁ, কিন্তু আমরা প্র্যাকটিস করার সুযোগ পাই কম। ভাই আমার একটু কোশ্চেন ছিল। জি বলেন। একটু প্রশ্নটাতে একটু যাবেন আবার একবার। বলেন। ওই যে 50,000 লস, যেটা প্রথম বছর 7,500 গেল, সেক্ষেত্রে কিন্তু 50,000 টাকা আমরা 7,500 বাদ দিয়ে বাকিটা করতেছি 42,500। হ্যাঁ, এটা সব ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু এখানে যে বলছিলাম আমার কোশ্চেনটা নিয়ে, যে রিমেইনিং ইউজফুল লাইফ, the expected credit loss over the remaining life of the loan are estimated at 50,000. এটা রিমেনিংটাই দিতে হবে। আপনি দেখবেন যে আপনি কোন স্টেজে আছেন, ঠিক আছে। যদি আপনি স্টেজ 1-এ থাকেন তাহলে আর রিমেনিং চিন্তা করতে হবে না। যেন আমাদের প্রতিবার বলে দিছিল, প্রথম দিনে বলে এসছে আমার 1,25,000 লস হবে, এই যে ইনিশিয়াল রিকগনিশন। আমার কার্সরটা যদি এই লাইনটা দেখেন আর কি, তো এখানে 1,25,000 আমার কোনো কাজ নাই, কারণ আমি আসছি স্টেজ 1-এ, আমার রিমেনিং লাইফ নিয়ে চিন্তা করার কিছু নাই। আমাকে চিন্তা করতে হবে মানে প্রথম শুধু 12 মাসের কত লস হবে। আমাদের না 23-এর এটা তো তাহলে আমাদের একটু ভুল হয়েছে। 23-এ তো আর 1,25,000 লস ছিল না, 50 ছিল। একটু আর একটু কারেকশনে যাই, তাহলে এখানে আমাদের এটা হবে 1,25,000 বাদ যাবে না, এখানে 50 বাদ যাবে। 50 বাদ গেলে 4.5 লাখ থাকবে। 4.5 লাখে 4% একটু বলেন কত হয়? 4.5 লাখের 4%। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকে যে দুটো অঙ্ক দেখানো হলো এর মধ্যে থেকে। নেক্সট ক্লাসটাতে কি কনসলিডেশনের বড় ক্লাসটা কি ফ্রাইডে করবেন নাকি থার্সডে? আমি ফ্রাইডে ঢাকার বাইরে যাব, ফ্রাইডে স্যাটারডে পাচ্ছি না, সানডে বা মানডেতে হতে পারে। রাত্রে 10:30 থেকে হবে। জি থ্যাংক ইউ। আচ্ছা, আজকেটা তো আপনি আজকেটা রেকর্ড করেছি, যে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ।